মৌমিতার বাবা মা নেই। 5 বছর বয়সে দুজনেই চলে যান। তারপর থেকে জেঠু জেঠিমার কাছেই মানুষ। মৌমিতার বান্ধবী মৌটুসির মাস্তুতো দাদা অরিত্রর সাথে পরিচয়টা হয়েছিল মৌটুসির বিয়েতে। ছবি তোলা দিয়ে পরিচয় পর্ব শুরু, আর তারপর সেখান থেকে ফোন নাম্বারে আদান প্রদান। ছবি তুলতে অসম্ভব ভালোবাসত মৌমিতা। সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভও থাকতো ভীষণ। অরিত্র ছিল উল্টো, বাড়ির একমাত্র ছেলে, শান্ত, বন্ধুবান্ধব নেই তেমন। এহেন দুটো বিপরীত মেরুর মানুষের মধ্যে কথা শুরু করে মৌমিতায়। বিয়েবাড়ি মিটে যাওয়ার 2 দিন পর হোয়াটসঅ্যাপে মেসেজ গিয়েছিল, কি গো ছবিগুলো দিলে না? অরিত্র বলে উঠল, ওহ সরি একদম ভুলে গিয়েছিলাম। মৌমিতা বলল, ইস ভুলে গিয়েছিলে না ছাই, বলো ইচ্ছে করে অপেক্ষা করছিলে, আমি কখন প্রথম মেসেজটা করব। অরিত্র বলল, বিশ্বাস করুন আমি এসব কিছু ভাবিনি। মৌমিতা বলল, শেষ অবধি আপনি আগে? ও মাই গড, আপনি করছেন কেন? অরিত্র বলে উঠল, না মানে অপরিচিত কাউকে তুমি কি করে বলবো? মৌমিতা বলল, অপরিচিত কে? আমি? এই তো মৌয়ের বিয়েতে মৌ নিজে আমার সাথে পরিচয় করিয়ে দিল, তারপরেও আমি অপরিচিত হয়ে গেলাম? কি অদ্ভুত মানুষ তুমি, একটা মানুষের সাথে কবার পরিচয় করতে হয় শুনি? প্রথম আলাপেই এতখানি ঝাড় খাবার জন্য প্রস্তুত ছিল না অরিত্র। বেশ থতমত খেয়ে গেল। সাথে এটাও বেশ বুঝতে পারল যে এই কথোপকথন ভবিষ্যতেও সহজ হবে না। এরপর থেকে প্রায় কথা হতো ওদের। মৌমিতা এক নাগাড়ে কথা বলতো আর শুনে যেত অরিত্র। মাঝে মাঝে ভাবতো, এমন মেয়েও হয় যে সারাক্ষণ কথা বলতে পারে। মানুষ তো নয়, যেন কথা বলা পাখি। মৌমিতার শৈশবের কথা, কলেজের গল্প শুনতে ভীষণ ভালো লাগতো অরিত্র। কখনো কখনো কাজ থেকে ফিরে ক্লান্ত হয়ে পড়লেও মৌমিতার কথাগুলো শুনতো অরিত্র কোনো অভিযোগ ছাড়াই। মৌমিতাও যেন সারাদিনের পর অপেক্ষা করতো কখন অরিত্র এসে ফোন করবে তাকে। কখনো 1 ঘন্টা, কখনো বা একটু বেশি কথা বলতে বলতে সময়ের হিসেব রাখতে পারত না কেউ। দিনগুলো দিব্যি কাটছিল। মৌমিতা অরিত্র পরস্পরের এমন একটা বিশ্বাসযোগ্য অবলম্বন হয়ে উঠেছিল যা টের ওরা নিজেরাও পায়নি। মার্চের শুরুতেই একটা বেসরকারি অফিসে চাকরি হয়ে গেল অরিত্র। মাইনে করি ঠিকঠাক, তবে কাজের চাপটা বেশি। কাজের প্রেশার, ম্যানেজারের বাক্যবাণ, এসব পিষ্ট হয়ে এখন আর নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারে না সে। মৌমিতার সাথে খিটিমিটি লেগে থাকে প্রায়। মৌমিতাও অল্পেতে রেগে যাওয়ার মেয়ে, কিন্তু তাও এখন অনেক বদলে গেছে অনেকটা। অরিত্র রেগে গেলে ওর মেজাজ, অভিমান সবটাই সহ্য করে নেয় নীরবে। বাড়ির সবার আড়ালে গিয়ে চোখের জল ফেলে। অরিত্র নিজের ভুল বুঝতে পেরে কষ্ট পায় মনে মনে, কিন্তু এক ভুলের জন্য কতবার ক্ষমা চাওয়া যায় মৌমিতার কাছে। তাই ইদানিং কথা কাটাকাটি হলেও মুখ ফুটে কিছু বলতে পারে না অরিত্র। একটা তীব্র অনুশোচনায় ভুগতে থাকে। আজ এপ্রিলের 13 তারিখ। অরিত্রর অফিসে বিগত কয়েকদিন ধরে অসহনীয় অশান্তি চলছে। আজ অফিস বেরোবার আগে অরিত্র ঠিক করেই বেরিয়েছে এই চাকরি সে ছেড়ে দেবে, এভাবে আর সম্ভব নয়। এই চাকরির জন্য নিজে শান্তিতে থাকতে পারছে না, পরিবারকে ঠিক রাখতে পারছে না, এমনকি মৌমিতার সাথে বন্ধুত্বের সম্পর্কটা অবধি তলানিতে এসে ঠেকেছে। দুপুরে আরেক প্রস্থ অশান্তি শুরু হলো। ম্যানেজমেন্টের সাথে দফায় দফায় মিটিং, কালিকদের সাথে আলোচনা, খেতে বসতে 4টে বাজলো অরিত্র। এমন সময় একটা ফোন, স্ক্রিনে নাম ভেসে উঠল মৌমিতা। অরিত্র বলল, হ্যালো, কি হয়েছে বলো। মৌমিতা বলে উঠল, জানো অরিত্র, আজ ফেসবুকের একটা ভিডিও দেখলাম, কি সুন্দর। অরিত্র বলে উঠল, তুমি থামবে মৌমিতা, আমি ভীষণ টেনশনে আছি। সারাক্ষণ ফেসবুক, ইনস্টাগ্রামের ফটো ভিডিও নিয়ে পড়ে থেকো না। নিজের কেরিয়ার নিয়ে ভাবো আর আমাকেও ভাবতে দাও প্লিজ। তোমায় কতবার তো বলেছি আমার সবসময় ভালো লাগে না এসব। মৌমিতা কিছু বলেনি, চুপ করে অরিত্রর কথাগুলো শুনে ফোনটা রেখে দিয়েছিল। বিকেলের পর অফিসের অশান্তি নিয়ন্ত্রণে আসায় মাথাটা অনেক শান্ত হলো অরিত্র। রাস্তার ধারের দোকানে চা খেতে এসে একবার ফোন করলো মৌমিতাকে, কিন্তু ফোনটাতে রিং হওয়ার বদলে শোনা গেল নাম্বারটা সুইচ অফ। যা, ফোনটাই অফ, কী হবে এবার? নিজের মনের কথাগুলো বলে উঠল অরিত্র। সেদিনের মতো কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো অরিত্র। এসে থেকে অরিত্র অন্তত 5 বার ফোন করেছে মৌমিতাকে, প্রতিবারই সুইচ অফ। বড্ড অশান্ত লাগছে অরিত্র। মনে মনে ঠিক করলো মৌটুসিকে ফোন করতে হবে একটা।
সন্ধ্যে 7:30 নাগাদ বোনকেও ফোনে পেল না অরিত্র। মনের ভেতরে উত্তেজনাটা ক্রমশ বেড়ে চলেছে। রাতে খাবার টেবিলে অন্যমনস্কতার জন্য বাবার কাছে ধমক খেয়ে মুডটা আরও অফ হয়ে গেল। নিজের রুমে এসে দরজা বন্ধ করে চুপচাপ শুয়ে আছে অরিত্র। কাল যে করেই হোক মৌমিতার সাথে কথা বলতে হবে। সকাল 7:30। অরিত্র দোতলা থেকে নেমে এসে মাকে বলল, টুসিকে একবার কল করো, আমার ফোনটা হ্যাং করে গেছে। অর্চনা দেবী বলে উঠল, কেন রে, হঠাৎ কী হলো? অরিত্র বলে উঠল, উফ, সবসময় এত প্রশ্ন করো না তোমার, যেটা বলছি সেটা করো। অর্চনা দেবী ফোন করলেন বঞ্জিকে। ওপার থেকে মৌটুসির গলা, বলো মাসি, এত সকালে ফোন করলে কেন, সব ঠিক আছে তো? অর্চনা দেবী বলে উঠলেন, এদিকে সব ঠিকই আছে, শুধু তোর দাদা বলল কথা বলতে চায় তোর সাথে, সেই জন্য ফোন করলাম। মৌটুসি বলে উঠল, দাদা ভাই আবার কি বলবেন? সে তুই ওর কাছে জেনে নে, আমি আর পারি না বাবু তোদের নিয়ে। অর্চনা দেবী ফোনটা ছেলের হাতে দিয়ে নিজের কাজে চলে গেলেন। কথা শুরু হলো ওদের। অরিত্র বলে উঠল, মৌ, তোর বন্ধুর কি খবর রে? কাল ফোন করেছিলাম, একবারও তুললো না। মৌটুসি বলল, তোকে আমি আজ ফোন করতাম দাদা ভাই, অনেক কিছু বলার আছে তোকে। অরিত্র বলল, কি হয়েছে বল। মৌটুসি বলতে শুরু করলো, কাল বিকেলে মৌমিতার জেঠুর বুকে ব্যথা শুরু হয়। ওরা সবাই মিলে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যায়। তারপর মুখের কথা কেড়ে নিয়ে অরিত্র বলে উঠল, তারপরে এখন কেমন আছেন উনি? খুব ভালো না থাকলেও আগের থেকে সুস্থ আছেন। অরিত্র বলে, আচ্ছা তাই তোর বন্ধু ব্যস্ত, এতক্ষণে বুঝেছি। মৌটুসি বলল, না ঠিক তা নয়, আসলে একটা খারাপ খবর আছে, কি করে বলবো তোকে, বুঝতে পারছি না। অরিত্র বলল, হেয়ালি করিস না টুসি, প্লিজ বল কি হয়েছে। মৌটুসি আর নিজেকে ধরে রাখতে পারল না, হাউ হাউ করে কাঁদতে লাগলো সে। তারপর কোনো রকমে নিজেকে সামলে বলতে লাগলো, জেঠুকে ভর্তি করে মৌমিতা ওষুধ কিনতে গিয়েছিল, সেখানেই অসাবধানতাবশত বড় রাস্তা পেরোতে গিয়ে একটা লরি ওকে ধাক্কা মারে। হাসপাতালে পৌঁছানোর সময় অবধি কাউকে দেয়নি মেয়েটা, তার আগেই সবাইকে ছেড়ে চলে গেল। আমরা খবরটা পাওয়ার পর থেকেও জেঠিমার কাছেই ছিলাম। এই ভোরে শ্মশানের সব কাজ সেরে বাড়ি ফিরছি। পায়ের তলা থেকে মাটিটা সরে যাচ্ছে অরিত্র। ভগবান সব অনুভূতি যেন এক মুহূর্তে উধাও করে দিয়েছেন ওর শরীর থেকে। কাউকে কিছু না বলে বাইকটা নিয়ে শ্মশানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। চিতার আগুন নিভে গেলেও ধোঁয়ায় গন্ধটা এখনো বেশ তীব্র। একটা পাথরের ওপর বসে এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে অরিত্র। মনে পড়ে যাচ্ছে পরশু রাত অবধি মৌমিতার সাথে হওয়া প্রতিটা কথা, খুনসুটি, ঝগড়ার মুহূর্তগুলো। একটা চাপা কষ্ট বেরিয়ে আসতে চাইছে মনের মাঝখান থেকে। এতদিনের সম্পর্কে এত ভালো মুহূর্ত থাকা সত্ত্বেও অরিত্র আজ চাইছে রেগে গিয়ে শেষ যে কথাগুলো বলেছিল তার জন্য সবচেয়ে প্রিয় বন্ধুর কাছে ক্ষমা চেয়ে নিতে। আসলে বন্ধুত্বের সম্পর্কগুলো ভীষণ আলাদা হয়, রাগ, অভিমান, ঝগড়া সব থাকে, কিন্তু সবচেয়ে যেটা বেশি থাকে সেটা হলো এক অদৃশ্য মনের বন্ধন। একজন বন্ধু জীবনের অনেকটা জুড়ে থাকে, অনেকখানি জুড়ে থাকে, তাই হঠাৎ সে হারিয়ে গেলে সেই স্থান সারা জীবনের জন্য ফাঁকা হয়ে যায়। থেকে যাওয়া মানুষটা দিনের শেষে সকলের মাঝে থেকেও একা হয়ে যায়, আর তখন তার থেকে যাওয়াটাই বোধহয় বেশি কষ্টের হয়ে যায়। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।